ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি হলেও অতি সমৃদ্ধ ৩০০ কেজি বিদেশে পাঠাতে অসম্মতি ইরানের। চাপের মুখেও নতি স্বীকার না করায় বিস্মিত ট্রাম্প। বৃহস্পতিবার আবারও বৈঠক। ইসরায়েলের মধ্যপ্রাচ্য দখলের অধিকার নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে মুসলিম দেশগুলোর নিন্দা, উস্কানিমূলক আখ্যা, গাজায় নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলা এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে প্রবেশের চেষ্টা, সঙ্গে ছিল বন্দুক ও জ্বালানি ক্যান। নিরাপত্তা বাহিনী গুলিতে ২০ বছরের তরুণ নিহত। এবং পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০। সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা তালেবান সরকারের। যথাসময়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি। ইউক্রেন যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তির আগে রাজধানী কিয়েভে হামলা রাশিয়ার, কয়েকজন হতাহত। জেলেনস্কি বাহিনীর পাল্টা আক্রমণের পর মস্কোর ৪ বিমানবন্দর বন্ধ। এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, কয়েক হাজার ফ্লাইট বাতিল। মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর অভিযানে মাদক সম্রাট এল মেনচো সহ নিহত ৭। চক্রের সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিজেদের ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক চাপের মুখেও ইরান কেন এখনো নতি স্বীকার করছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিজেদের ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি হয়েছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের বরাতে জানা যায়, ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম ২০% বা তার নিচে নামাতে রাজি হয়েছে তেহরান। তবে উচ্চমাত্রার সমৃদ্ধ ৩০০ কেজি ইউরেনিয়াম বিদেশে পাঠাতে সম্মত নয় দেশটি। এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে শিগগিরই উপস্থাপন করবে ইরান। নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক চাপ ও হুমকির মুখেও ইরান কেন এখনো নতি স্বীকার করছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে দুবার বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও বিপুল সমরাস্ত্র মোতায়েন করে ইরানকে চুক্তিতে বাধ্য করার চেষ্টার মধ্যেও তেহরানের অনড় অবস্থানে ট্রাম্প কৌতূহলী হয়ে উঠেছেন বলে জানান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ওয়াশিংটনের সঙ্গে চুক্তির একটি খসড়া প্রস্তাব আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা চাপের মুখে নতি স্বীকার করবে না। রোববার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হবে। এর মধ্যেই ইরানের ভেতরে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার দেশটির মাশহাদ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এবং তেহরানের অন্তত ২টি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভের সূচনা হয়। সাম্প্রতিক আন্দোলনের জের ধরে বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়গুলো খুলতেই শিক্ষার্থীরা রাস্তায় নামে। এর মধ্যে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে শিক্ষার্থীরা স্বৈরশাসকের মৃত্যু সহ নানা স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ক্লাস আবারও অনলাইনে নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার সঙ্গে ৫০০ মিলিয়ন ইউরোর একটি গোপন অস্ত্র চুক্তি করেছে ইরান। এই চুক্তির আওতায় ইরান রাশিয়ার কাছ থেকে হাজার হাজার অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র সংগ্রহ করবে। রোববার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল ডিসেম্বরে মস্কোতে এই চুক্তিটি সই হয়। পবিত্র রমজানেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। রোববার উপত্যকায় দখলদারদের হামলায় ২ জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের সম্প্রসারণবাদ সমর্থন করে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির মন্তব্যে ক্ষুব্ধ মুসলিম দেশগুলো। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ কয়েকটি দেশ। ফিলিস্তিনের গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলা যেন থামার নয়। স্থানীয় সময় রোববার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবির ও দক্ষিণাঞ্চলের কিজান আন-নাজ্জার এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হন কয়েকজন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৬১৪ জনে দাঁড়িয়েছে। আহত আরও ১,৬৪০ জন। এদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির বাইবেলে বর্ণিত অধিকার সংক্রান্ত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ কয়েকটি মুসলিম দেশ। তারা একে উস্কানিমূলক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছে।
গেল বুধবার মার্কিন টক শো উপস্থাপক টাকার কার্লসন ইসরায়েলে হাকাবির সাক্ষাৎকার নেন। শুক্রবার এটি সম্প্রচার করা হয়। বাইবেলে জেনেসিস বা আদি পুস্তকের বরাতে হাকাবিকে প্রশ্ন করেন কার্লসন হাকাবির কাছে ইসরায়েলের টিকে থাকার অধিকার এবং প্রাচীন এই ভূমিতে ইহুদিদের শিকড়ের বিষয়ে জানতে চান। হাকাবি বলেন, ইসরায়েল শুধু জনগণকে রক্ষা করতে চায়। ইসরায়েল জর্ডান, সিরিয়া, ইরাক বা অন্য কোথাও দখলদারিত্বের চেষ্টা করছে না বলেও মন্তব্য করেন তিনি। হাকাবির এই মন্তব্যের প্রতিবাদে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের এবং বিশ্বের কয়েকটি মুসলিম দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে। এসব দেশের মধ্যে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তান অন্যতম। বিবৃতিতে দেশগুলো বলে, হাকাবির এই বক্তব্য বিপজ্জনক ও উস্কানিমূলক। এটি আন্তর্জাতিক আইনের নীতি ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এটি গুরুতর হুমকি। ইউক্রেনে রাশিয়ার হামলার ৪র্থ বর্ষপূর্তির আগে কিয়েভে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় রোববার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া 50টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 297টি ড্রোন ছুড়েছে বলে দাবি করেছে কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জ্বালানি খাতি ছিল মূল টার্গেট, তবে আবাসিক ভবন ও রেলপথও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটেছে। খার্কিভ ও ওডিসাতেও ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানায় ইউক্রেন কর্তৃপক্ষ। একই দিন পাল্টা হামলা চালায় ইউক্রেনও। ড্রোন হামলায় মস্কোর 4 আন্তর্জাতিক বিমানবন্দর ডমোদেদোভো, ভনুকোভো, ঝুকোভস্কি ও শেরেমেতিয়েভো সাময়িকভাবে বন্ধ করা হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, অন্তত 11টি ড্রোন ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিরাপত্তা উদ্বেগে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এদিকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেক্সান্ডার বোর্টনিকভ অভিযোগ করেছেন, রুশ জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভের উপর হত্যাচেষ্টায় ব্রিটেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে। তার দাবি, কিয়েভের গোয়েন্দারা তৃতীয় দেশের সহায়তায় হামলার পরিকল্পনা করে, যদিও এই অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয়নি। তীব্র খাদ্য সংকটের মধ্যেই রোজা পালন করছে গাজার বাস্তুচ্যুত পরিবারগুলো। উপার্জনের উৎস না থাকায় খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে মানবিক সংস্থাগুলোর ওপর। যুদ্ধবিধ্বস্ত গাজায় রমজান মাসেও বদলায়নি চিত্র। চরম খাদ্য ও মানবিক সংকটে মানবেতর জীবনযাপন করছে উপত্যকার কয়েক হাজার বাসিন্দা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উপত্যকায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। এ পরিস্থিতিতে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। খাদ্য, বিশুদ্ধ পানি আর চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের মধ্যেই রোজা পালন করছে তারা। নিজ বসতির পরিবর্তে বাস্তুচ্যুত পরিবারগুলোর রমজান শুরু হয়েছে ভঙ্গুর তাঁবুতে। নির্দিষ্ট উপার্জনের অভাবে নেই প্রয়োজনীয় খাবারের নিশ্চয়তা। এ অবস্থায় মানবিক সহায়তা ও দাতব্য খাদ্য সংস্থার উপর নির্ভর করেই দিন পার করছে পরিবারগুলো। আমরা 7 জনের পরিবার। প্রতি সপ্তাহ বা 10 দিনে একবার একটি খাবারের প্যাকেট পাই, তাও অনেক সময় এটি সংগ্রহ করতে পারি না। আমরা ভিক্ষুকের মতো জীবনযাপন করছি। দাতব্য রান্নাঘর, খাবারের প্যাকেট, এমনকি শুধু এক প্যাকেট রুটির উপর নির্ভর করে বেঁচে আছি। সত্যি বলতে এটি মোটেও যথেষ্ট নয়। যদিও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অনাহারে দিন পার করা নতুন কিছু নয়। রমজান শুরুর আগে থেকেই ক্ষুধা তাদের নিত্যদিনের সঙ্গী। রমজান এসেছে, আজ রাতে আমি আমার সন্তানদের সঙ্গে অল্প কিছু খাবার আর আধা বক্স পনির ভাগ করে খেয়েছি। আমরা পনিরও নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি, সবাই সামান্য হলেও যেন কিছু পায়, আর এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। উপত্যকায় দিন দিন তীব্র হচ্ছে মানবিক সহায়তা সংকট। জাতিসংঘ সতর্ক করে বলছে, ত্রাণ প্রবেশে দখলদারদের বাধা অব্যাহত থাকলে সংকটে পড়বে হাজারো মানুষ। মেক্সিকোয় সেনা অভিযানে কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো নিহত হয়েছেন। রোববার জালিস্কো অঙ্গরাজ্যের এই অভিযানে প্রাণ হারান দলটির আরো 6 সদস্য। এর পরপরই একাধিক অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। মাদক পাচার চক্রের সদস্যরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। স্থানীয় সময় রোববার মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহরে সামরিক অভিযানে নিহত হন দেশটির শীর্ষ মাদক সম্রাট ও জালিস্কো নিউ জেনারেশন কার্টেল সিজেএনজির প্রধান নেমেসিও এলমেনচো ওসেগুয়েরা সেরভান্তেস। দীর্ঘদিন ধরে তিনি বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী ছিলেন।
ঘটনার সূত্রপাত হয় তাপালপা শহরের বিভিন্ন ফেডারেল সামরিক শাখার যৌথ অভিযানের মধ্য দিয়ে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেলে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় সিজেএনজির বেশ কয়েকজন সদস্য। অভিযানে কয়েকজন মেক্সিকান সেনা সদস্য আহত হন। এদিকে অভিযানের পরপরই একাধিক অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। সন্দেহভাজন কার্টেল সদস্যরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও বাসে আগুন ধরিয়ে দেয়। পর্যটন নগরী পুয়ের্তো ভালার্তাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে নিজ দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মেক্সিকোর প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে যুক্তরাষ্ট্র তথ্য দিয়ে অভিযানে সহায়তা করেছে। এর সত্যতা নিশ্চিত করে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স এটিতে ভূমিকা রেখেছে বলে জানান এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। এদিকে এই অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখছে মেক্সিকো সরকার। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রশংসা করে বলেন, বিভিন্ন অঙ্গরাজ্যে পূর্ণ সমন্বয়ে পরিস্থিতি মোকাবিলার পর দেশের বেশিরভাগ স্থানে স্বাভাবিক কার্যক্রম চলছে। সাম্প্রতিক ইসলামাবাদের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার জবাব দিতে আফগানিস্তানের 2টি প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী, শিশু সহ অন্তত 17 জন নিহত হয়েছেন বলে দাবি কাবুলের। হামলার পর পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে জরুরি বৈঠক করেছে আফগানিস্তানের তালেবান সরকার। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ভোরের আলো ফোটার আগেই শোনা গেল ভয়াবহ বিস্ফোরণের শব্দ। আফগানিস্তানের পাকতিকা ও নানগারহার প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। হামলায় নারী, শিশু সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাকিস্তানের কয়েকটি ড্রোনের আঘাতে স্থানীয় একটি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীর 7টি ক্যাম্প ও আস্তানায় হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয় F-16 এবং JF-17 থান্ডার যুদ্ধবিমান। সম্প্রতি ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা সহ পাকিস্তানের সাম্প্রতিক সব হামলার পেছনে টিটিপি জড়িত থাকায় এই অভিযান বলে দাবি করা হয়। একই দিন জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা চালানোর কথা জানায় ইসলামাবাদ। সীমান্ত এলাকায় চলমান হামলার পর জরুরি বৈঠক করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে পাকিস্তানকে প্রতিশোধমূলক জবাব দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। কখন প্রতিশোধমূলক অভিযান চালানো হবে তা তালেবান নেতৃত্বই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। আফগান সরকারের দাবি, পাকিস্তানের এই হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। মধ্যস্থতাকারী দেশ সৌদি আরব, কাতার ও তুরস্ককে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়। এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষার ঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। জরুরি অবস্থা জারি করা হয়েছে একাধিক অঙ্গরাজ্যে। বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল ও রাস্তাঘাট। ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। দেশটির উত্তর পূর্বাঞ্চলে শুরু হয়েছে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী শীতকালীন ঝড় নরিস্টার। আবহাওয়া বিভাগ সতর্ক করে বলছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত তুষারে প্লাবিত হবে উত্তর পূর্বাঞ্চল সহ কানাডিয়ান মেরিটাইমসের বেশিরভাগ অংশ। তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস আর উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তুষারঝড়ে সতর্কতার আওতায় রয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যের কয়েক কোটি মানুষ। ঘন্টায় 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত তুষারপাতে কয়েক ফুট পর্যন্ত বরফ জমার পূর্বাভাস দিয়ে ভ্রমণ পরিস্থিতিকে প্রায় অসম্ভব বলে সতর্ক করেছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস। উপকূলীয় এলাকাগুলোতে 65 থেকে 70 মাইল বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিউ জার্সি সহ ভার্জিনিয়া, ডেলাওয়ার ও মেরিল্যান্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। নিউ ইয়র্ক সিটিতে 9 বছরে প্রথমবারের মতো জারি হয়েছে তুষারঝড় সতর্কতা। শহর জুড়ে কয়েক ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে নগর কর্তৃপক্ষ। রোববার রাত 9টা থেকে সোমবার দুপুর পর্যন্ত পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। জরুরি অবস্থা জারি করে বন্ধ রাখা হয়েছে স্কুল, মহাসড়ক ও সেতু। অনুমতি দেওয়া হয়েছে কেবল জরুরি যান চলাচলে। তবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে তুলনামূলক কম প্রভাব পড়লেও সরকারি দফতরে বিলম্বিত কার্যক্রম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে চীনের বেইজিং সহ একাধিক অঞ্চলে। তীব্র ঝোড়ো হাওয়া ও ধূলিঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দৃশ্যমানতা কমার পাশাপাশি রাস্তায় বরফ জমে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
এদিকে দ্বিতীয় দফা তুষার ঝড়ে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ রোমানিয়া। তীব্র তুষারে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী বুখারেস্টের আশেপাশের কয়েকটি সড়ক। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। আর 2 মাসের অস্বাভাবিক তীব্র শীতের পর উষ্ণতার আভাস মিলছে ইউরোপের দেশ পোল্যান্ডে। গলতে শুরু করেছে ভিস্তলা নদীর বরফ। তবে আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।